Good morning, dear students. I am Saiful Haq, lecturer in English, Pahartuli University College. I welcome you all to this English online class. This online class is supervised by our Honorable Principal Sir, Mr. Shamal Kanti Mozumdar Sir, and this class is coordinated with my two other colleagues, Mr. Rashid Mukammal and Mrs. Nasrin Akhtar. A special thanks to them. Today we are going to discuss about HSC English second paper. এই সেকেন্ড পেপারের পার্টটি তোমাদের ফার্স্ট ইয়ারেও আছে। এখানে আমরা রিপোর্ট রাইটিং সম্পর্কে আলোচনা করব। একটা রিপোর্ট কীভাবে লিখতে হয়, এই রিপোর্ট রাইটিংয়ে তোমাকে কিছু অবশ্যই রুলস ফলো করতে হবে। একটা রিপোর্টের ধরন কী ধরনের হবে, রিপোর্টটি অবশ্যই একটা অবজেক্টিভ হবে। এক্ষেত্রে রিপোর্টারের ব্যক্তিগত মতামত বা সুপারিশ প্রকাশ এর কোনো সুযোগ থাকবে না। তবে এখানে ঘটনা সম্পর্কিত ব্যক্তি বা তৃতীয় কোনো ব্যক্তির প্রত্যক্ষদর্শী বক্তব্য দেওয়া যেতে পারে। এই জাতীয় প্রতিবেদনগুলো নিম্নলিখিত অংশগুলো থাকবে। একটা রিপোর্ট লিখতে গেলে তোমাকে অবশ্যই একটা রিপোর্টের অ্যাট্রাকটিভ হেডলাইন্স, তুমি যখন নিউজ পেপারে কোনো রিপোর্ট পড়তে যাবে তখন সেটা একটা সুন্দর শিরোনাম থাকবে। যেমন একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা 10 জন নিহত, বা একটি এই বাংলাদেশের সমুদ্র বিজয়, এটা একটা অসামান্য অর্জন, মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির অহংকার। এখানে এই রিপোর্টটা, এরকম একটা রিপোর্ট লিখতে গেলে রিপোর্টটা কে লিখতেছে, এরকম একটা প্রতিবেদক, সাংবাদিকের নাম থাকবে, ওর ডেজিগনেশনও থাকবে, স্টাফ রিপোর্টার, সাপোজ মঈনুদ্দিন, স্টাফ রিপোর্টার দ্য ডেইলি স্টার ঢাকা, একটা ডেট থাকবে, ডেট এত। সাধারণত বড় ধরনের প্রতিবেদকের নাম দেওয়া হয়। ছোটো রিপোর্টার যারা আছে, যারা ছোটো ছোটো রিপোর্ট লিখে, তারা স্টাফ করেসপন্ডেন্ট বা স্টাফ হিসেবে তাদের নাম থাকে। রিপোর্টের স্থান ও তারিখ থাকবে, প্লেস অ্যান্ড ডেট, কোন জায়গা থেকে তুমি রিপোর্টটা লিখতেছো এবং কখন লিখতেছো তার একটা রিপোর্টের ডেট এবং প্লেস থাকবে। এই রিপোর্টের একটা ভূমিকা থাকবে, রিপোর্টের ভূমিকাটা কীরকম, এটা শর্ট একটা ভূমিকা থাকবে। এরপরে ভূমিকার মধ্যে কি থাকবে, এক্ষেত্রে তোমার লিখতে হবে কে, কোথায়, কখন, কেন, কিভাবে এই জিনিসটা করতেছিল, কেন রিপোর্টটা হচ্ছিল। বর্ণনা থাকবে, একটা বডি, তুমি একটা বডিতে এই মূল বর্ণনাটা লিখবে। এটা নট এক্সিডেড দেন 150 ওয়ার্ডস। তোমার পরীক্ষায় 14 নম্বর কোয়েশ্চেন যেটা থাকবে ইংলিশ সেকেন্ড পেপারে, আমাদের ফার্স্ট পেপারে যখন এই প্রি টেস্ট পরীক্ষা দিবে, ফার্স্ট টার্ম পরীক্ষা দিবে, সেখানে অন্য নাম্বার। আমি মূল পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপারে 14 নম্বর কোয়েশ্চেনে 8 নম্বরের জন্য এই রিপোর্টটা থাকবে। এভাবে একটা কোয়েশ্চেন থাকবে, সাপোজ ইউ আর এ রিপোর্টার অফ অ্যান ইংলিশ ডেইলি। মনে করো তুমি একজন ইংরেজি পত্রিকার সাংবাদিক। নাও রাইট এ রিপোর্ট ফর ইউর নিউজ পেপার। তোমার পত্রিকার জন্য এখন একটা রিপোর্ট লিখো অন ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল সম্পর্কে, খাদ্য দূষণ সম্পর্কে, ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল সম্পর্কে তুমি একটা প্রতিবেদন লিখবে। অ্যান্ড ইটস ড্যামনিং কনসিকুয়েন্সেস, এবং এটার ক্ষতিকর দিকগুলো, ক্ষতিকর প্রভাবগুলো বর্ণনা করবে। এটার জন্য তুমি 8 নাম্বার পাবে এই রিপোর্টের জন্য। এই রিপোর্টটা কীভাবে হবে আমি সেটা তোমাকে দেখাচ্ছি। অবশ্যই এটা একটা শিরোনাম থাকবে। ফার্স্ট অফ অল তোমাকে একটা হেডলাইন্স দিতে হবে। অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার 14 দিয়ে তুমি আন্ডারলাইন করে এরপর একটা শিরোনাম দিবে। যেমন ফুড অ্যাডাল্টারেশন রিচেস নিউ হাইট, খাদ্যে ভেজাল নতুন মাত্রায় পৌঁছে গেছে। অথবা ফুড অ্যাডাল্টারেশন রিংস অ্যালার্ম, খাদ্যে ভেজাল সতর্ক সংকেত দিচ্ছে। অথবা ফুড অ্যাডাল্টারেশন অ্যান্ড ইটস ইফেক্ট, খাদ্যে ভেজাল এবং এর ক্ষতিকর প্রভাব। যেমন আমি এখানে দেখাইছি, দেখো, স্টাফ করেসপন্ডেন্ট দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারটা হচ্ছে পত্রিকা, ইংলিশ ডেইলির নাম উল্লেখ করতে বলছে, তোমাকে রিপোর্টারের নাম উল্লেখ করতে বলছে। আমি এখানে ছোটো রিপোর্টার দিয়ে স্টাফ রিপোর্টারের জন্য দিছি। ঢাকা থেকে এটা পাবলিশ হচ্ছে, এটা ডিসেম্বর 5, 2020। যেদিন তুমি রিপোর্টটা করবে সেদিনের এই ডেটটা দিবে। তো এখানে কি আমার লিখতে হবে, খাদ্যে ভেজাল এবং ইটস ড্যামনিং কনসিকুয়েন্সেস, ফুড অ্যাডাল্টারেশন অ্যান্ড ইটস ড্যামনিং কনসিকুয়েন্সেস, এই কথাগুলো এখানে আনতে হবে। যেমন আমি লিখছি কি, এটা তোমার টেক্সচুয়াল প্যারাগ্রাফ, এটা তোমার ফুড অ্যাডাল্টারেশন ইংলিশ ফার্স্ট পেপারে যেই প্যাসেজটা আছে সেটা ফলো করে এটা লেখা। নাওএডেজ ফুড অ্যাডাল্টারেশন ইজ এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। নাওএডেজ, আজকাল আমাদের দেশে খাদ্যে ভেজালটা অনেক বড়, সিরিয়াস প্রবলেম, একটা মারাত্মক প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ইন আওয়ার কান্ট্রি। টুডে অলমোস্ট এভরি ফুড, আজকাল প্রায় প্রত্যেক খাবারই অ্যাভেলেবল ইন আওয়ার মার্কেট ইজ অ্যাডাল্টারেটেড, কোনো না কোনোভাবেই দূষিত যে খাবারগুলো মার্কেটে পাওয়া যায়। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন।
এবার আমি বডিতে যাচ্ছি। দেয়ার আর মেনি রিজনস ফর ফুড অ্যাডাল্ট্রেশন, খাদ্যে ভেজালের অনেকগুলো কারণ রয়েছে। ইট ইজ ডান ইন ভেরিয়াস ওয়েজ টু গেইন প্রফিট কুইকলি, এটা করা হয় দ্রুত মুনাফা লাভের জন্য। যারা অসাধু ব্যবসায়ী আছে তারা এই কাজটা করে দ্রুত মুনাফা লাভের জন্য। তারা খাদ্যে অনেক ধরনের ভেজাল মেশায়, খাদ্যে অনেক ধরনের কেমিক্যাল মেশায়, খাদ্যে অনেক ধরনের এই ক্ষতিকর ফুড কালার মেশায়। মেইনলি দ্য গ্রিডি বিজনেসম্যান আর রেসপন্সিবল ফর দিস, এটার মেইনলি প্রধানত এটার জন্য দায়ী লুবি ব্যবসায়ীরা। সামটাইমস ফুডস আর গিভেন আর্টিফিশিয়াল কালার, খাদ্যে কখনো কখনো কৃত্রিম রং দেওয়া হয়, যেটাতে মনে হবে কি এই কালারটা একদম অরিজিনাল কালার। টু মেক দ্যাম অ্যাট্রাকটিভ, এগুলাকে আকর্ষণীয় করার জন্য, টু দ্য পিপল, জনগণের কাছে, লোকজন যাতে মনে করে এটা অনেক আকর্ষণীয়, এটা অনেক তাজা। ফরমালিন দিবে, তোমার ওই অনেক ধরনের ফুড কালার ইউজ করবে, এরপরে অনেক ধরনের কেমিক্যাল ইউজ করবে। মোস্টলি পয়জনাস কেমিক্যালস আর ইউজড ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে এই খাদ্যগুলো অ্যাট্রাক্টিভ রাখার জন্য পয়জনাস কেমিক্যাল, বিষাক্ত যে রাসায়নিক পদার্থগুলো আছে, ইথিলিন, তোমার ফরমালিন, আরও অনেক ধরনের কেমিক্যাল আছে। এই বাট ইট ইজ এ সিরিয়াস থ্রেট টু পাবলিক হেলথ, এটা জনগণের স্বাস্থ্যের জন্য, জনস্বাস্থ্যের জন্য এটা একটা মারাত্মক হুমকি। সিরিয়াস থ্রেট, মারাত্মক একটা হুমকি। এরপর আমি আরেকটা অনুচ্ছেদে লিখতেছি, দেখো, there are many bad impacts of food adulteration. It may cause fatal diseases such as digest problem, তোমার অনেক ধরনের ক্ষতিকর রোগ হতে পারে, যেমন ডাইজেস্ট প্রবলেম, তোমার হজম হবে না, ডায়রিয়া হতে পারে, ডিসেন্ট্রি হতে পারে, আমাশা হতে পারে, ক্যান্সার হতে পারে, কিডনি ফেলিউর হতে পারে, অ্যান্ড সো অন, আরও অনেক ধরনের রোগ হতে পারে। অ্যাডাল্ট্রেশন ইজ ডান ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ক্যানট বি আন্ডারস্টুড ইজিলি, অনেকভাবে খাদ্য ভেজাল মেশানো হয় যেটা সাধারণ মানুষ বোঝার তো কথা না, এবং অনেক এই সায়েন্টিস্ট, ডক্টর, আরও অনেক ওয়াইজ পার্সনও এই জিনিসটা বুঝতে পারে না। ভেরিয়াস হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টস আর অলসো সার্ভিং পয়জনাস অ্যান্ড আনহেলথি মেনুস, অনেক হোটেল রেস্টুরেন্ট যেগুলো আছে, অনেক বড় বড় হোটেল রেস্টুরেন্ট যেগুলো আছে, সেখানেও অনেক ধরনের ভেজাল মিশ্রিত খাবার পরিবেশন করা হয়, যেগুলো বোঝার কোনো উপায় নেই বাহির থেকে দেখে। নাও দ্য প্রবলেমস ইজ গোয়িং আউট টু কন্ট্রোল ডে বাই ডে, এখন বর্তমানে যে সমস্যাটা হচ্ছে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দিন দিন। ইট শুড বি স্টপড ইমিডিয়েটলি, এটা খুব দ্রুত থামানো দরকার। দ্য গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু সলভ দ্য প্রবলেমস, সরকারের এই সমস্যাটা সমাধানে এগিয়ে আসা উচিত। ইফেক্টিভ ল শুড বি ইনফোর্সড এগেনস্ট কালপ্রিটস, যারা এরকম দুষ্কৃতকারী আছে তাদের বিরুদ্ধে যে আইন আছে সেই আইনটা অবশ্যই প্রয়োগ করতে হবে। দে মাস্ট বি পানিশড, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। উই শুড ট্রাই টু অ্যাভয়েড অ্যাডাল্টারেটেড ফুড, আমাদের দূষিত খাদ্যগুলা এড়িয়ে চলতে হবে। দেশীয় খাদ্যের প্রতি আমাদের যুক্ত হবে, এবং বিদেশি ফুডস যেগুলো ইম্পোর্টেড গুডস এগুলাতেই বেশি ভেজাল মিশ্রিত হয়। উই শুড রিয়ালাইজ দ্য ব্যাড কনসিকুয়েন্সেস অফ ফুড অ্যাডাল্ট্রেশন, খাদ্যে ভেজালের যে ক্ষতিকর দিক, কিডনি ফেলিউর হচ্ছে, ক্যান্সার হচ্ছে, ডাইজেস্ট প্রবলেম হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, নানা ধরনের পেটের পীড়ায় মানুষ ভুগতেছে, গ্যাস্ট্রিক, আলসার, এই সমস্ত যে ক্ষতিকর দিকগুলো আছে খাদ্যে ভেজালের, আমাদের অবশ্যই সেগুলো বুঝতে হবে। মাস মিডিয়া ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, যে সরকারের যে সংবাদ মাধ্যমগুলো আছে, টিভি, রেডিও, বিভিন্ন ধরনের ওয়েব পেজেস, আর বিভিন্ন ধরনের তোমার এই চ্যানেলগুলো যারা আছে, তারা যদি এরকম খাদ্যে ভেজালের ক্ষতিকর দিকগুলো যদি জনগণের কাছে তুলে ধরে, জনগণের কাছে যদি ব্যাখ্যা করে, এটা খাইলে এরকম, এটা খেলে এরকম, এটা অ্যাভয়েড করো, এটার প্রভাব এরকম, এটার প্রভাব এভাবে, এরকম যদি খাদ্যের ভেজালের ক্ষতিকর দিকগুলো যদি জনগণের কাছে প্রতিফলিত করা হয়, তখন মানুষ এটা সম্পর্কে সচেতন হবে। এটা একটা কনক্লুশন। সো উই শুড স্ট্যান্ড অ্যাগেনস্ট দিস ফর প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্ট্রেশন, তাই আমাদের উচিত এ ধরনের খাদ্যে ভেজালের বিরুদ্ধে দাঁড়ানো। উই শুড স্ট্যান্ড অ্যাগেনস্ট, আমাদের খাদ্যে ভেজাল প্রতিরোধ গড়ে তুলতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, রাষ্ট্রীয়ভাবে যারা এভাবে দুষ্কৃত করতেছে খাদ্যে ভেজাল নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা এটা তুমি অনেকভাবে লিখতে পারো, তুমি অনেকগুলা নোটস পড়ে ইন্টারনেটে সার্চ করে, বা বিভিন্ন ধরনের বাজারে যে রেফারেন্স বুক পাওয়া যায় এই বুকগুলা থেকে তুমি একটা নিজে নোট করতে পারো, অথবা টেক্সট বুক থেকেও অনেক ধরনের ইনফরমেশন আছে যেগুলো নিয়ে তুমি একটা নিজে নোট করে পড়তে পারো।
আশা করি তোমরা সবাই বুঝতে পারছো রিপোর্ট রাইটিংটা কীরকম হবে। তোমাদের এই পরীক্ষায় একটা রিপোর্ট প্র্যাকটিস করতে হবে, রিপোর্ট লিখতে হবে। এই জন্য তুমি প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন 2017, 18, 19 এই বোর্ড কোয়েশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে মেসেঞ্জারে বা এই কমেন্টস বক্সে করতে পারো, অথবা ফোনেও তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ক্লাস। হোপ ইউ উইল মিট ইউ উইথ ইউ in physical classroom soon, then we will discuss in details.